আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিকে দিকে শোনা যাচ্ছে শেখ হাসিনার ফিরে আসার কথা। এখন শেখ হাসিনা কবে ফিরবেন, আওয়ামী লীগ নেতারা কবে ফিরবেন, সে নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। আমি এখন এই নিয়ে কোনো কথা বলবো না এই কারণে, কারণ খলিলুর রহমানের কালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা, এবং অমিত শাহ এবং অজিত দোভাল পরপর দুদিন। এখন আজকে রাত্রে খলিলুর রহমান প্লেন ধরছেন, আজ রাতে ভারতে থাকবেন, তারপর সকালবেলাতে উনি ওনার যথারীতি কাজকর্ম শুরু করবেন। এখন খলিলুর রহমান তাকে যেটা বলা হয়েছে যে আপনি প্রথম দুটো পয়েন্ট, 10টা পয়েন্টের প্রথম দুটো পয়েন্ট আপনি বাদ দিয়ে 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা নিয়ে আপনি আলোচনার জন্য আমাদের অবগত করার জন্য আনছে। সেটা হচ্ছে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে আপনারা যে দূরত্ব বাড়ানোর যে প্রক্রিয়া, সেটা সম্পর্কে আপনারা জানাচ্ছেন। কিন্তু 1 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে। আইসিটি দিয়ে মামলা করা হয়েছে। এবং 2, তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে দিতে হবে। এই দুটো জিনিস আগে আপনাকে লিখিতভাবে সরকারের পক্ষ থেকে নিয়ে আসতে হবে অ্যাজ আপনার ফরেন মিনিস্টার। আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, তার মানে ফরেন মিনিস্টার। আপনি যখন এখন বিএনপির ফরেন মিনিস্টার, তাহলে ফরেন মিনিস্টারের দায়িত্ব হচ্ছে এইগুলোকে সরকার টু সরকার জানানো। অতএব এই দায়িত্বটা আপনার ওপরেই পড়েছে। এবার কালকে খলিলুর রহমান বৈঠকের পর, কাল পরশু বৈঠকের পর কি দস্তাবেজ উনি দেন এবং কি আলোচনার হয়, তারপরে আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তন নিয়ে তখন কথা বলবো, তার আগে কথা বলবো না। আমি ঠিক করে নিয়েছি। কারণ সলিড তথ্য যদি আমার কাছে না থাকে, তাহলে পরে আমি কাগজ দেখে বলি, তাতেই আমায় দেখে দেয় গুজববাজ বলে। কাগজ ছাড়া যা বললে পরে তো আরো মুশকিল। এখন দুটো খবর আপনাদের আগাম দিয়ে রেখে দিই, পরে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে, এক হচ্ছে যে মায়ানমার সরকার তারা কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে, তারেক রহমানকে নয়। আবার আরাকান আর্মি পৃথকভাবে কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে। এর পেছনে রহস্য কি, কেন করলো, সেটা আমি পরের ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওতে তাহলে অনেক লম্বা হয়ে যাবে, এখানে অনেকগুলো প্রসঙ্গ আছে। দ্বিতীয় হচ্ছে, এই যত পুলিশ মারা হয়েছে না, যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, 27 জন সমন্বয়কের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে তারেক জিয়ার সরকার, তারেক রহমানের সরকার বলা যায়। এখন সেই মামলার গতি প্রকৃতি, কারা কারা আছেন সেখানে, বলেছিলেন ল্যাজমোটা সমন্বয়ক সব, তারা কেউ পার পাবে না। পরবর্তী যে সরকারি এসে বসুক, সে হাসিনা সরকারি বসুক বা অন্য যে কোনো সরকার এসে বসুক, ভারতবর্ষ ছাড়বে না, এদের কাউকে ছাড়বে না, কারোর রেহাই নেই। আমি কিন্তু বরাবর বলে গেছি। তখন আপনারা নানান কথা লিখেছেন, আমি আজকাল আপনাদের কথা কানে দিই না। কারণ আপনাদের প্রধানমন্ত্রী একটা কথা আমাকে বলেছেন, শোনো, যে গাছে ফল ধরবো সেই গাছেই লোকে ঢিল মারবো, সুতরাং ওই সবে কান দিও না, তুমি তোমার কাজ করে যাও। তাহলে আমি আমার কাজ করে যাচ্ছি। এবার আর একটা খবর আপনাদের দিই, এই দুটো খবর তারপরে বিস্তারিত ভাবে আমি দেবো। একটা হচ্ছে সমন্বয় 27 জন কারা এবং তাদের বিরুদ্ধে কি কি মামলা হতে যাচ্ছে, আর খলিলুর রহমানকে কেন মায়ানমার সরকার এবং ওই আমরা আরাকান আর্মি কনগ্রাচুলেট করলো, তার পেছনের কাহিনীটা বলবো পরবর্তী ভিডিওতে। আজকে আমি এখন আলোচনা করব, সেটা হচ্ছে একদিন ধরে
পাকিস্তানকে খুশি করছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার তার ভারতকে খুশি করার পালা। ভারতকে খুশি করতে গিয়ে তিনি এমন একটা বোমা ফাটিয়েছেন যে পাকিস্তান প্রায় রসাতলে যাওয়ার জোগাড়। সেটা আবার আমাদের কাগজেই বেরিয়েছে। এই দেখুন আজকের কাগজ। আজকের কাগজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, ভালো করে দেখে নিন। 26শে ফেব্রুয়ারি, আনন্দবাজার পত্রিকা। তলায় কি লেখা আছে? ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। দেখে নিন ভালো করে। ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। এখন ট্রাম্প দাবি করেছেন কি? ট্রাম্প অদ্ভুত রকম দাবি করেছেন। অন্তত 80 বার তো ভারতের ফেলেছেন, মানে বিমান ফেলেছেন, ভারতের যুদ্ধ থামিয়েছেন 80 বার বলেছিলেন অন্তত উনি। আর 11টা প্লেন পড়েছে, সেটাও উনি বলেছেন। এইবারে যেটা উনি দাবি করেছেন সেটা নতুন, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি 25শে ফেব্রুয়ারি। তার হস্তক্ষেপেই যে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে বিরতি টেনেছিল, এই দাবি অন্তত 80 বার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ব্যাপারে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন আমেরিকা হস্তক্ষেপ না করলে অন্তত 3.5 কোটি মানুষের মৃত্যু হতো। ভাবুন, ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি অতীতে বারবার খারিজ করেছে ভারত, যদিও শরীফ আমেরিকার প্রেসিডেন্টকে প্রকাশ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দিয়েছেন। ফলে ট্রাম্পের আজকের দাবিতে শরীফেরই মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফেরই মুখ পুরল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা। তাদের ব্যাখ্যা, 4 দিনের অপারেশন সিঁদুরে ভারত ঠিক কতটা এগিয়েছিল তা ট্রাম্পের কথাতে পরিষ্কার হয়ে গিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে 1 বছর পূর্ণ করেছেন ট্রাম্প। সেই উপলক্ষে সে দেশের কংগ্রেসের বক্তৃতা দিচ্ছেন। সেখানে তার দাবি এই 1 বছরে তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন। ভারত পাকিস্তান ছাড়াও এই তালিকায় রয়েছে ইসরায়েল হামাস, ইসরায়েল ইরান, মিশর ইথিওপিয়া, সার্বিয়া কোসোভো, রোয়ান্ডা গণপ্রজাতন্ত্রী কঙ্গো, আর্মেনিয়া আজারবাইজান এবং কম্বোডিয়া থাইল্যান্ড। কোনোটাই আদতে কিছু হয়নি। ভালো। ট্রাম্প বলেন, দেশে ও বিদেশে আমেরিকানদের নিরাপত্তা ফিরিয়ে আনার ব্যাপারে আমরা গর্বের সাথে কাজ করেছি। প্রথম 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি আমি। পাকিস্তানে ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমায় বলেছেন আমি হস্তক্ষেপ না করলে 3.5 কোটি মানুষ মারা যেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রথম যুদ্ধটি থামানোর জন্য আমার প্রশাসন কাজ করে চলেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হত্যাকাণ্ড চলছে। এই সময় প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না। মানে যখন এর আমলের কথা বলছেন উনি, বাইডেনের আমলের কথা বলছেন। ট্রাম্প এদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক প্রবীণ সেনাকে সম্মানিত করেছেন, বলেছেন আমি সবসময় রাষ্ট্রীয় সম্মান চেয়েছি, কিন্তু আমাকে জানানো হয়েছে আমি নিজেকে তা জানাতে পারিনি। এখানটা কি লিখেছে আমি বুঝতে পারছি না, এখানটা লেখাটা ভুল হয়েছে। কিন্তু আমাকে জানানো হয়েছি আমি নিজেকে তা দিতে পারি না। মানে আর কি বলতে চেয়েছে কাগজে আমি ধরতে পারছি না। গত 10 মে অপারেশন সিঁদুরে 4 দিনের মাথায় সমাজ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে আমেরিকার মধ্যস্থতায়। তিনি আরো দাবি করেন 2 দেশের উপরে 200% আমদানির শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, তাতেই যুদ্ধ থামে। ভারত অবশ্য এই দাবি অস্বীকার করে এসছে। দাবি করেছে 2 দেশের ডিরেক্টর জেনারেল, মানে এটা বন্ধ করেছে 2 দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন। তারা সরাসরি কথাবার্তা বলে যা দেখানো হয়েছে টিভিতে সেই অনুযায়ী যুদ্ধ থামানো হয়েছে। এটা হচ্ছে ভারতের বরাবরের যেটা বক্তব্য, সেই বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এই যে নতুন করে উনি দাবি করলেন 3.5 কোটি মানুষ মারা যেত, তাতেও কিন্তু ভারতবর্ষ কোন রকম প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্পের কোনো কথাতেই আজকাল কোনো প্রতিক্রিয়া জানানো হয় না, এটা একদম সঠিক। ট্রাম্প যা বলেন তার উল্টো তিনি করেন, আর যা করেন সেটা উনি বলেন না। উনি রাত্রিবেলা শোন,
মাঝরাতে একটা চিন্তা হয়, উঠে তিনি সমাজ মাধ্যমে করে লিখে ছেড়ে দিলেন। তার যে প্রতিফলন কিভাবে সারা বিশ্বে পড়তে পারে, তিনি মানে বিশ্বের সব থেকে বড় শক্তিশালী রাষ্ট্রের একজন প্রধান, তার একটা বক্তব্য কোথায় গিয়ে যেতে পারে প্রতিক্রিয়া, সেটা উনি ভাবেন না। উনি বলে দেন, ওনার মতো করে বলে দেন। এবারও বলেছেন 3.5 কোটি মানুষ মারা যেত। কখনই এটা সত্য নয়। যদিও ভারত মুখে কিছু বলবে না, কিন্তু আমরা জানি এটা ট্রাম্পের আর একটা গুণ, সেটা হচ্ছে ভারতকে এখন একটু সন্তুষ্ট করার ব্যাপার আছে। ভারত এফটিএ ডিল এগিয়ে আসছে, আর এফটিএ যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ ট্রাম্পকে গভীর গাড্ডায় ফেলে দেবে। আর মোদিজি এটা নিয়ে কোনো কথা বলছেন না, ফলে এখন ট্রাম্প বাবু বলেছেন মুশকিলে। তো প্রথম যেটা আমি বললাম আপনাদের যে খলিলুর রহমানের সঙ্গে কালকে পরশু দুদিন মিটিং আছে, এই দুটো মিটিং এর পর কি পরিস্থিতি হয় এবং ওই দুই পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 2 এই দুটো নিয়ে কি জবাব খলিলুর রহমান নিয়ে আসেন, তার উপরে শেখ হাসিনার ফেরা না ফেরা নিষ্পত্তি হচ্ছে। তবে এটা নিশ্চিত জানুন যে ভারতবর্ষ তার সুরক্ষা নিশ্চিত না করে শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে পাঠাবে না। 100% নিরাপত্তা নিশ্চিত করা হলে তারপরে উনি ফেরত পাঠাবেন। তার আগে যা ব্যবস্থা করার ব্যবস্থা হচ্ছে হোক না, সেগুলো হতে থাকুক, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার বিরুদ্ধে সমস্ত যত আইনি ব্যাপারগুলো আছে সেগুলোকে সরলীকরণ করতে হবে বা উঠিয়ে দিতে হবে যে কোনো একটা। যদি আইসিটির যদি যে তাজুল ইসলাম, তাকেই যদি সরিয়ে দেয়, চিফ প্রসিকিউটর যিনি প্রথম এই মামলাটা করেছেন, তাকেই যদি অবৈধ ঘোষণা করে সরিয়ে দেওয়া হয়, তাহলে মামলা থাকেটা কি? 12 তারিখ আপনাদের সংসদ বসছে, সেই সংসদে এটা যদি উত্থাপন না হয় তাহলে অলরেডি এটা বাতিলই হয়ে যাবে। এখন সেই দিকেই যাচ্ছে ব্যাপারটা, দেখা যাক, হয়তো সেই উত্তরটাই হয়তো উনি নিয়ে আসবেন, এটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তবে ট্রাম্পের যে খবরটা আমি বললাম সেটা কিন্তু এই আমি কাগজ দেখে বললাম ভাই, এই কাগজ দেখে বললাম, যেটা আপনারা দেখালাম। আমাকে আবার গুজববাজ বলবেন না, গুজববাজ যদি বলেন তাহলে এই ডোনাল্ড ট্রাম্পকে বলবেন, তিনি যেটা বলেছেন 1,70,00,000 3 কোটি 3.5 কোটি লোক মানুষ মারা যেত। আমায় বলবেন না ভাই, আমি আগে থেকে বলে দিচ্ছি, হাত তুলে দিচ্ছি ভাই, আমায় বলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ। বাংলাদেশের রাজনীতির ক্ষমতা কেন্দ্রে কি নতুন করে কোনো পালাবদল হতে চলছে? প্রধানমন্ত্রী তো নির্বাচিত হয়েছেন, এবার রাষ্ট্রপতি কে হবেন? এছাড়াও ডক্টর ইউনূসের যে উপদেষ্টা পরিষদ, ইউনূস সহ তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ, সেটা নিয়ে আজকে কথা বলবো। এর সাথে রয়েছে বিশেষ আলোচনা রাজশাহীর পুলিশের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহানকে নিয়ে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গত রবিবার সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বীরপুরে ইউনূস সেন্টারের অফিসে গিয়েছিলেন এবং সেখানে তার পুরনো সহযোগীদের সাথে তার দেখা হয়েছে। সেখানে তিনি অনেকের সাথেই একান্ত বৈঠক করেছেন এবং একটি বৈঠকে তাকে জানানো হয়েছে যে স্যার, সারা বাংলাদেশে গ্রামীণের যে স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের অফিস এবং অন্যান্য যেসব অ্যাসেট রয়েছে, সেগুলো এখন ঝুঁকির মুখে রয়েছে। সেগুলোর নিরাপত্তা যে কোনো সময় বিঘ্নিত হতে পারে, যে কোনো সময় দেশব্যাপী গ্রামীণ যে ব্যাংকের ভবনগুলো আছে সেগুলোর উপরে আক্রমণ হতে পারে। ডক্টর ইউনূস বলেছেন যে আপাতত ধৈর্য সহকারে পরিস্থিতি অবজার্ভ করতে, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে খুব অচিরেই তাদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে। কোন সে সুখবর? ডক্টর ইউনূস মরিয়া হয়ে গেছে যে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। গত বছর 13ই জুন লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে একান্ত বৈঠক হয়েছিল, সেখানে এরকম একটা আলোচনা হয়েছিল, যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকেন তাহলে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার ব্যাপারে বিএনপি বিবেচনা করে দেখবে।
তো সেই আশ্বাসের উপর ভিত্তি করে ডক্টর ইউনূস এখন রাষ্ট্রপতি হতে চাইছেন, এবং ডক্টর ইউনূসের যে পিআর ক্যাম্পেইন করে, যারা পাবলিক রিলেশনস ক্যাম্পেইন করে, তারা এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় এবং দেশের বাইরে তারা সে অ্যাজ ইউজুয়াল ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার জন্য তারা মরিয়া ভাবে চেষ্টা চালাচ্ছে। এবং তারেক রহমানের কাছে ইতিমধ্যেই দেশের বাইরের প্রভাবশালী অনেক ব্যক্তির কাছ থেকে ফোন আসছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার জন্য। এমনকি একটি সূত্র জানিয়েছে যে ভ্যাটিকান সিটি থেকেও নাকি একটি ফোন এসেছে তারেক রহমানের কাছে ডক্টর ইউনূসের সপক্ষে। কিন্তু বিএনপিতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর ব্যাপারে অধিকাংশ মানুষই চায় না যে এটা হোক। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন 162টা অধ্যাদেশ জারি করেছিলেন। তার মধ্যে 29টা অধ্যাদেশ ইতিমধ্যেই সেটার কার্যকারিতা শেষ হয়ে গেছে, বাকি রয়েছে 133টা অধ্যাদেশ। এই 133টা অধ্যাদেশ সংসদের যে নতুন অধিবেশন শুরু হবে 12ই মার্চ, তার 30 দিনের মধ্যে এটি সংসদে বিল আকারে আনতে হবে। বিএনপির সরকার এই 133টা অধ্যাদেশের অধিকাংশই বিল আকারে সংসদে উত্থাপন করবেন না, এবং 30 দিনের মধ্যে সংসদে উত্থাপিত না হলে ওই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। হাতে গোনা কয়েকটা অধ্যাদেশ তারা সংসদে নিয়ে আসবে এবং বিল আকারে, এবং সেটা পরবর্তীতে সংবিধানের অংশ হবে। তো এই যে ডক্টর ইউনূস এতগুলো অধ্যাদেশ জারি করেছে এবং তার অধিকাংশই খারিজ হয়ে যাবে, তো এটা নিয়ে একটা আইনি জটিলতা দেখা দিতে পারে। এই অবস্থায় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ঝুঁকি বিএনপি নিতে চাইছে না। বিএনপির একটা অংশ ডক্টর ইউনূসের দুর্নীতি নিয়েও তদন্ত করার পক্ষে, এবং যারা ডক্টর ইউনূসের দুর্নীতি নিয়ে অতীতে তদন্ত করেছিল বিএনপির একটি অংশ তাদের সাথে যোগাযোগ শুরু করছে, এবং তারা অলরেডি ডক্টর ইউনূসের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করছে। একটা হলো যেসব দুর্নীতির অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার চলছিল শেখ হাসিনার আমলে, সেইগুলো তথ্য যেমন তারা জোগাড় করছে, পাশাপাশি গত 18 মাস দায়িত্ব পালনকালে তিনি যেসব দুর্নীতির সাথে জড়িত হয়েছেন, অন্যায়ভাবে যেসব সুবিধা নিয়েছেন, এই সব তথ্য জোগাড় করা হচ্ছে, এবং এগুলোর প্রেক্ষিতে ডক্টর ইউনূসকে হয়তো কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। কিন্তু ডক্টর ইউনূসকে যারা চেনেন তারা আপনারা জানেন যে অত্যন্ত ভাজা মাছ উল্টায় খাইতে পারে না, এভাবে তিনি চলেন। কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করছেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হবে। সো এই যে ক্ষমতার কেন্দ্রে এই টানাপোড়েন চলছে, দেখা যাক ডক্টর ইউনূস আদৌ রাষ্ট্রপতি হতে পারেন কিনা। এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারেন সেজন্যই আপনারা খেয়াল করবেন যে কালের কণ্ঠে 2 পর্বে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর একটি বিস্ফোরক সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, এবং যেখানে তিনি ইউনূসকে নানানভাবে কন্ডেম করেছেন, এবং যেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে ডক্টর ইউনূসকে সংবিধান বিরোধী তার জন্য এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য কিন্তু আপনি বিচারের মুখোমুখি করতে পারেন। ডক্টর ইউনূস যখন রাষ্ট্রপতি হবেন কি হবেন না এটা নিয়ে যেমন একটা পর্দার আড়ালে খেলা চলছে, ঠিক তখনই আমরা দেখছি যে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেতা কর্মীরা যদি জেল থেকে জামিনে মুক্তি পায় তাহলে যেন অন্যান্য মামলায় তাদের শোন অ্যারেস্ট দেখানো হয়। নতুন সরকারকে বিব্রত করবার জন্য এই প্রজ্ঞাপনটি ব্যাপক ভূমিকা রাখছে, এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে, এটা নিয়ে ট্রল করা হচ্ছে। কিন্তু আমরা একটু জানতে চেষ্টা করেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ শাহজাহান কে। ইনি কিন্তু গতানুগতিক পুলিশ অফিসার নয়, ইনি একজন পিএইচডি করা গবেষক, এবং তিনি শেখ হাসিনা সরকারের আমলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে পুলিশের পক্ষ থেকে একটি প্রকাশনা হয়েছিল, যেটি ছিল বঙ্গবন্ধু's ভিশন অফ ল এনফোর্সমেন্ট পুলিশিং ইন বাংলাদেশ। সেখানে তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং বঙ্গবন্ধুর এই ল এনফোর্সমেন্ট নিয়ে, ভিশন নিয়ে, পুলিশিং নিয়ে, এসব নিয়ে তিনি একাধিক প্রবন্ধ প্রকাশনার সাথে জড়িত ছিলেন।
তো শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর নিবেদিত সৈনিক এই পুলিশ কর্মকর্তা এখন এমন একটা প্রজ্ঞাপন জারি করলেন। তো এখন প্রশ্ন উঠেছে যে এই প্রজ্ঞাপনটা কি আসলে সরকারের ভাষ্য, নাকি সরকারকে বিব্রত করবার জন্য ডক্টর মোহাম্মদ শাহজাহানের ব্যক্তিগত ইচ্ছে প্রচারিত। এই বিষয়টি যত দ্রুত জানা যাবে তত দ্রুতই সরকারের জন্য মঙ্গল। যারা এই ডক্টর মোহাম্মদ শাহজাহানের গবেষণার ব্যাপারে আগ্রহী তারা এই পর্দায় দেখতে পারেন, তার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস আছে, তার সাথে গবেষণার বিষয়ে যোগাযোগ করতে পারেন। এদিকে দুর্নীতি দমন কমিশনের অফিসে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে রোজ শত শত অভিযোগ জমা পড়ছে। আসিফ নজরুল সাব রেজিস্ট্রার পদে মনোনয়ন দিতে গিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন, এরকম অভিযোগ এসেছে। যারা অভিযোগ করছেন অনেকেই নিজেদের নাম প্রকাশ করছেন না, আবার অনেকে নিজেদের নাম ঠিকানা সহ দুদকে এই উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছেন, যারা আমাদের কাছে একেবারে সাধু সন্ন্যাসীর মতো ছিল, ফেরেস্তার মতো ছিল, যারা টক শোতে বড় বড় কথা বলতেন, পত্রিকায় বিশাল বিশাল নৈতিকতার পক্ষে কলাম লিখতেন। তারা 18 মাসের ক্ষমতায় তাদের যে কদর্য রূপটা দেখালেন, তাতে বাংলাদেশের মানুষ এইসব সুশীলের নামে আগামীতে থুতু দেবে। এবং যারা একটু বুদ্ধিজীবী বুদ্ধিভিত্তিক কাজকর্ম করবে তাদের জন্য কিন্তু এটা একটা খুব অশনি সংকেত হয়ে দাঁড়ালো। এখন দুদক এখন এই অভিযোগগুলো নিয়ে কি করবে যায় না, তবে দুদকের বর্তমান চেয়ারম্যান যিনি, যাকে ডক্টর ইউনূস নিয়ে এসেছিলেন, ডক্টর মোমেন, এই ডক্টর মোমেন কিন্তু 2007 সালে বিমানের সম্ভবত এমডি ছিলেন এবং তখন দুর্নীতির দায়ে তাকে 111-এর সরকার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। সো অতীতের দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে ছিল তিনি হয়েছেন ইউনূসের দুদকের চেয়ারম্যান। তাহলে বুঝতেই পারেন সেই দুদক কি ফাংশন করেছে। এবং আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরই ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ছে। এবং আমরা কাউকে কাউকে বলতে শুনছি যে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বুক যারা মেনটেন করে তাদের প্রতিনিধিরা নাকি দুদক অফিসে এসে বসে আছে আরেকটা নতুন রেকর্ড নথিবদ্ধ করবার জন্য, কারণ এর আগে ক্ষমতা থেকে চলে যাবার অব্যবহিত পরে এত শত সহস্র অভিযোগ কোন সরকারের বিরুদ্ধে জমা পড়েনি। রাজনীতির খেলা জমছে, আগামীতে আরো জমবে।